চল আমাদের আজকে বায়োলজির থিওরি ক্লাসের লেকচার নাম্বার 34। আমাদের যে কোর টপিক চলছিল, কোর টপিকটা কি ছিল একটু বলে ফেলো। কোর টপিকে আমরা দেখছিলাম হচ্ছে হ্যাঁ ক্লাসিফিকেশন অফ লিভিংস, তাই না? ক্লাসিফিকেশন অফ লিভিংস এটা আমরা দেখছিলাম। নাও তার মধ্যে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, একটা করেছিলাম হচ্ছে অ্যানিমালস আর একটা করেছিলাম হচ্ছে প্লান্টস। তো অ্যানিমেলের ক্লাসিফিকেশন আমরা গত ক্লাসে করেছি, কিছুটা পার্ট বাদ আছে। অ্যানিমেলকেও আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম, একটাকে বলেছিলাম কর্ডেটা। তো কর্ডেটা সম্পর্কে আলোচনা হয়েছে কিনা? কর্ডেটা সম্পর্কে মানে মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়ে গেছিল। নন কর্ডেটা নিয়ে আলোচনা আমাদের চলছিল। তো নন কর্ডেটাকেও আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটাকে বলেছিলাম হচ্ছে প্রোটোজোয়া আর একটাকে বলেছিলাম মেটাজোয়া। ঠিক? তো মেটাজোয়ার ক্লাসিফিকেশনের মধ্যে 8 প্রকারের মেটাজোয়া আছে, তাই না? 8 প্রকারের মেটাজোয়া, তার মধ্যে আমরা 6টা পড়েছিলাম, দুটো বাকি আছে। এই তো মানে আমরা অর্থ্রোপোডা পর্যন্ত পড়েছিলাম। আমরা তোমার পরিফেরা, সেলেন্ট্রাটা, তারপরে আর কি প্লেটিহেলমিনথিস, হ্যাঁ অ্যাস্কেলম্যান্থিস, অ্যানলিডা, আর্থ্রোপোডা এই পর্যন্ত পড়েছিলাম। চলো তাহলে আজকে আমরা এরপর থেকে আমাদের দুটো মেটাজোয়া বাকি আছে, দ্যাট ইজ একাইনোডার্মাটা। তাহলে 7 নম্বর হবে ওটা। হ্যাঁ 7 নম্বর একাইনোডার্মাটা। একাইনো একাইনোডার্মাটা একাইনোডার্মাটা গ্রুপ। তাহলে একাইনোডার্মাটা আসলে কি বলতো, এই একাইনোডার্মাটা অ্যানিমালস যেগুলো, এদের ত্বকে কাঁটা, এদের ত্বক আর কি কাঁটা বিশিষ্ট হয়। ঠিক আছে? এবং এরা সবাই একাইনোডার্মাটার মধ্যে যারা পড়ে তারা সবাই কোথায় থাকে না, তারা থাকে হচ্ছে জলের মধ্যে থাকে। ঠিক আছে? তার মানে একাইনোডার্মাটা সবার প্রথম বক্তব্য কি না, এটা হচ্ছে অল মেম্বার্স আর ম্যারিন, এরা প্রত্যেকেই সামুদ্রিক। হ্যাঁ সামুদ্রিক জীব একাইনোডার্মাটা। এদের ত্বক কি বলেছি, এদের ত্বক হচ্ছে দেখো এই যে এই এই নামটার মধ্যেই এদের গ্রুপ রয়েছে। কিন্তু কিভাবে? একাইনো, একাইনো কথাটার অর্থ কি বলতো? একাইনো কথাটার অর্থ হচ্ছে কাঁটা। ঠিক আছে? আর ডার্মাটা, ডার্মাটা কথাটার অর্থ হচ্ছে স্কিন। ডার্মাটা কথাটা হচ্ছে স্কিন। তাহলে একাইনো ডার্মাটা মানে কি দাঁড়ালো? যাদের ত্বক বা যাদের শরীর কণ্টকাকীর্ণ। হ্যাঁ কণ্টকাকীর্ণ শরীর হচ্ছে একাইনো ডার্মাটাদের। এদের এক্সাম্পল দেখে নাও। এক্সাম্পলের মধ্যে যেমন স্টারফিশ। স্টারফিশ, এখান থেকে এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ একাইনোডার্মাটা। হ্যাঁ নিম্নের কোনটি একাইনোডার্মাটা গ্রুপের প্রাণী, এরকম জিজ্ঞেস করে। তো স্টারফিশ, তারপর তোমার সি আর্চিন, সি আর্চিন, তারপর তোমার হচ্ছে সি কিউকাম্বার, সি কিউকাম্বার, তারপর রয়েছে তোমার বিটেল স্টার, বিটেল স্টার, এগুলো। ঠিক আছে? আরেকটা আছে সি লিলি, এই গ্রুপের মধ্যে পড়বে। সি লিলি এই গ্রুপের মধ্যে পড়বে ইটিসি। তাহলে এই হয়ে গেল একাইনোডার্মাটা। আর 8 নম্বর যে গ্রুপের অ্যানিমাল আছে তাদেরকে আমরা বলি হচ্ছে মলাস্কা। কি বলি তাদের? মলাস্কা। 8 নম্বর মলাস্কা, মলাস্কা, মলাস্কা গ্রুপের অ্যানিমাল। মনে রাখবে যে অ্যানিমাল কিংডমের মধ্যে আমি বলেছিলাম যে অ্যানিমাল কিংডমের মধ্যে সব থেকে বেশি বা সব থেকে বেশি পরিমাণে কোন প্রকৃতির জীব আছে বলেছিলাম তো? বলো তো দেখি, সব থেকে বেশি এই পৃথিবীতে কোন প্রকৃতির? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা, ভেরি গুড। হ্যাঁ আর মনে রাখবে যে মোলাস্ক হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমাল কিংডম। হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ফাইলাম, সেকেন্ড লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমাল কিংডম।
অ্যানিমাল কিংডমের এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট গ্রুপ, ওকে, মোলাস্কা। এদের শরীর বা এদের ত্বকটা খুব সফট হয়, অর্থাৎ হ্যাভিং হ্যাভিং ভেরি ভেরি সফট স্কিন, এদের ত্বক খুব সফট হয়। এদের কেউ কেউ জলে থাকে, আবার কেউ কেউ স্থলেও থাকে। তাই লিখে রাখো, সাম ফাউন্ড ইন ওয়াটার অ্যান্ড সাম অন ল্যান্ড। এদের কাউকে কাউকে জলে দেখতে পাওয়া যায়, এদের কেউ কেউ স্থলেও থাকে, ঠিক আছে। এবং সামুদ্রিক জলে যত প্রাণী বাস করে, মনে রাখবা সব থেকে বেশি এই মলাস্কা গ্রুপের প্রাণীরাই থাকে। তার মানে লিখে রাখো ম্যাক্সিমাম ইন ম্যারিন ওয়াটার, ম্যাক্সিমাম ইন ম্যারিন ওয়াটার। এদের বেশিরভাগ অংশটা সামুদ্রিক জলে এদেরকে পাওয়া যায়। এদের মধ্যে বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায়, বাইল্যাটারাল সিমেট্রি এদের মধ্যে দেখা যায়। এবং এরা যে শ্বাসকার্য চালায়, সেই শ্বাসকার্য চালায় জলের মধ্যে যেহেতু থাকে, গিলসের মাধ্যমে শ্বাসকার্য চালায়। তাহলে লেখো রেসপিরেশন ডান বাই গিলসের মাধ্যমে শ্বাসকার্য চালায়। এবং এই যে মলাস্কা গ্রুপের প্রাণী, এদের শরীর থেকে এক ধরনের যৌগ সিক্রেট করে, সেটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, দে সিক্রেট CaCO3, that is ক্যালসিয়াম কার্বনেট। এরা এদের শরীর থেকে ক্যালসিয়াম কার্বনেটের সিক্রেশন করে। এবার ওই এক্সাম্পল দেখতে হবে মোলাস্কার, চলো এক্সাম্পল দেখবো। সো এই পর্যন্ত যদি নোট হয় তাহলে আমি এটাকে মুছবো। হ্যাঁ স্যার হয়েছে। দাদা, হ্যাঁ বলো। বলছি তুমি যে বলছিলে ফার্স্ট লার্জেস্ট পাওয়া যায়, এটা কি বলছিলে? আরেকবার বলো। একটা তুমি বলছিলে এটা তো সেকেন্ড লার্জেস্ট, এটা হ্যাঁ, মোলাস্কা। সেকেন্ড লার্জেস্ট মানে, আর লার্জেস্ট গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে আর্থ্রোপোডা, তো আর একটা জানি লার্জেস্ট বলছিলে ফাইলাম, লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডমের প্রাণী জগতের, হ্যাঁ, সব থেকে বড় গ্রুপ সেটা হচ্ছে আর্থ্রোপোডা গ্রুপ, আর্থ্রোপোডা গ্রুপ। ওকে, চলে আসো। এই আর্থ্রোপোডা গ্রুপের মধ্যে কি পড়বে? ইনসেক্টস পড়বে, পতঙ্গ পড়বে, ঠিক আছে। ইনসেক্ট কাদের বলে? একটা বৈশিষ্ট্য ছিল, মনে করে বলো দেখি। ছোটা পা থাকবে স্যার। থ্রি পেয়ার্স অফ লেগস থাকলে তাদেরকে ইনসেক্টস বলবো, এটা মাথায় রেখো। ভেরি গুড। তাহলে মোলাস্কার এক্সাম্পল লিখে নাও। মোলাস্কার এক্সাম্পলের মধ্যে লিখো অক্টোপাস, অক্টোপাস, তারপরে ক্যাটেল ফিশ, ক্যাটেল ফিশ। ক্যাটেল ফিশের আর একটা নাম আমি তোমাদের লিখিয়েছিলাম, মনে করে দেখো, সিপিয়া লিখিয়েছিলাম না, সিপিয়া। ক্যাটেল ফিশকে সিপিয়াও বলা হয়। আর আছে পার্ল ওয়েস্টার বলে একটা অ্যানিমাল আছে, পার্ল ওয়েস্টার। আর আছে হেলিওটিস, হেলিওটিস, স্নেল, শামুক। তারপর তোমার আছে হচ্ছে পিলা বলে একটা অ্যানিমাল আছে, পিলা। আর একটা আছে স্কুইড, স্কুইড। তারপর আমরা কড়ি চিনি তো, কড়ি, হ্যাঁ, কড়ি বা কড়ি, কড়িও এই গ্রুপের মধ্যে পড়বে। তারপর হ্যাঁ স্যার, যেটা বলে সেটা তো বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা মানে বিয়ে বাড়িতে লাগে, আমরা করি না, কড়ি দিয়ে আমরা ছোটবেলায় খেলতাম। তোমরা কেউ কড়ি দিয়ে খেলাধুলো করেছো? আমরা ছোটবেলায় কড়ি দিয়ে খেলতাম। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বলছি স্যার, অক্টোপাস আর এই যেটা স্কুইড বললেন, তো এটার যে আপনার ওই যেটা ক্যালসিয়াম কার্বনেট, এটা তো শরীরের বাইরে তো এটা দেখা যায় না সেরকম।
হ্যাঁ দেখা যায় না, কিন্তু এটা এরা এক্সক্রেট করে, ঠিক আছে, এদের এক্সক্রেটরি সিস্টেমের মাধ্যমে এটা বাহির হয়, মানে রেচন হিসাবে। ওকে, তাহলে কৌড়ির পরে আর একটা লিখে রাখো, আহ, তোমার এটাকে বলে হচ্ছে আহ, কঞ্চ। কঞ্চ বা কঙ্ক যাই বলো না কেন, এটাকে দুটো উচ্চারণ করা যায়, কঞ্চ বা কঙ্ক, উঙ্গই ক, কঙ্ক বা কঞ্চ যাই বলো না কেন। এই কঞ্চ মানে কি বলতো, শঙ্খ। বাড়িতে আমরা মন্দিরে শঙ্খ বাজাই না, আমাদের হিন্দুদের একটা পবিত্র বাদ্যযন্ত্র, যা যে কোনো পুজো বা শুভ বা মাঙ্গলিক কাজে ব্যবহার করা হয়। কঞ্চ কিন্তু এইটার মধ্যেই পড়বে। আচ্ছা একটা কথা বলো, এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে কঞ্চ বলে মনে পড়লো, এই কঞ্চের স্টাডিকে পরীক্ষায় জিজ্ঞেস করে যে শঙ্খ নিয়ে যে গবেষণা বা স্টাডি, সেটাকে কি বলে মনে রাখবে, এটাকে বলা হয় হচ্ছে কঙ্কোলজি। কঙ্কোলজি, কঙ্কোলজি বলে, হ্যাঁ, শঙ্খকে নিয়ে পড়াশোনা। তো কঙ্ক মানে শঙ্খ, এটা মাথায় রাখলে এটা লিখতে পারবে তোমরা। ওকে, ঠিক আছে। এর সাথে সাথে আমাদের অ্যানিমাল কিংডম শেষ হলো। অ্যানিমাল কিংডমের যত গুরুত্বপূর্ণ যা কিছু বলবার এখানে বলা হলো। না বাবা, কেবল আমি শুরু করেছি, পরে তোমার সঙ্গে খেলছি, হ্যাঁ পরে তোমার সঙ্গে খেলছি। হুম হুম, ভাগ্নে এসছে আমার। আচ্ছা, চলো, এরপর আমরা দেখতে চলেছি প্লান্ট কিংডম। দেখো, তোমরা যদি দেখো যে বায়োলজিতে আমরা যা পড়েছি এটা একটা পার্ট, আর ম্যাক্সিমাম কোয়েশ্চেন যেগুলো আসবে এই এখন থেকে যে পড়াশোনাগুলো শুরু হবে প্লান্ট নিয়ে, বোটানি নিয়ে, এখান থেকেই আসবে কিন্তু, ঠিক আছে। মানে বায়োলজিতে আমরা হিউম্যান বিং সম্পর্কে যা যা সেই সার্কুলেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, হ্যাঁ, নিউট্রিশন, এগুলো যা কিছু আমরা পড়েছি এগুলো একটা সাইড, আর এখন থেকে যে পড়াটা শুরু হচ্ছে এটা কিন্তু আর একটা সাইড, মানে এখানে বোটানি শুরু হয়ে যাচ্ছে পারফেক্টলি। আমরা আজকের ক্লাসে প্লান্ট কিংডম দেখা যাক কতদূর কি কমপ্লিট করা যায়, ততদূর প্লান্ট কিংডমটাকে কমপ্লিট করে নেক্সট ক্লাসে যা প্লান্ট কিংডমের বাকি থাকবে সেটাকে কমপ্লিট করে আমরা তারপরে যাব না প্লান্ট মরফোলজিতে যাব। ওই প্লান্ট মরফোলজিতে গিয়ে, হ্যাঁ, ফুল, প্লান্টের ফুল সম্পর্কে জানতে পারবে, ফল সম্পর্কে জানতে পারবে, উদ্ভিদের স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবে, রুট সম্পর্কে জানতে পারবে, তারপর তোমার ক্রিপ্টোগ্যামাস, ডাইকট, মনোকট, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, সুপ্তবীজী, গুপ্তবীজী, এই পুরো বিষয়গুলোকে না আমরা ধীরে ধীরে পড়বো। হ্যাঁ, প্লান্ট ডিজিজ, প্লান্ট হরমোনস, যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন বায়োলজিতে জিজ্ঞেস করা হয়। সো এই পার্টটা হয়ে গেলে মোটামুটি আমাদের বায়োলজিকে আমাদের ওয়াইন্ড আপ করার টাইম চলে এসেছে, এবং তার সাথে সাথে আমাদের এমসিকিউ সিরিজ যেমন চলছে চলবে। বায়োলজিটা শেষ হলে একাধারে আমি কেমিস্ট্রি আর ফিজিক্স দুটোকে একসাথে নিয়ে এগোবো, একদিন ফিজিক্স একদিন কেমিস্ট্রি, এইভাবে চলবে। ওকে, চলো তাহলে এখন তোমরা খাতার মধ্যে হেডিং লাগাও, দ্যাট ইজ প্লান্ট কিংডম। এবার আমরা দেখতে চলেছি প্লান্ট কিংডম, উদ্ভিদ জগৎ। এতক্ষণ আমরা প্লান্ট কিংডম প্রিভিয়াস ক্লাস পর্যন্ত দেখেছি, এখন থেকে আমরা দেখব হচ্ছে প্লান্ট কিংডম, উদ্ভিদ জগৎ আমরা দেখব। তো সবার প্রথম তো উদ্ভিদ জগতের যে স্টাডি, সেই উদ্ভিদ জগতের স্টাডিকে কি বলা হয়, উদ্ভিদ জগতের স্টাডিকে বলা হয় বটানি। ওকে, যদি বলা হয় দাদা বটানির জনককে, তো মনে রাখবে ফাদার অফ বটানি, ফাদার অফ বটানি বলা হয় স্যার থিওফ্রাস্টাসকে বলা হয়। থিওফ্রাস্টাস, থিওফ্রাস্টাসকে বটানির জনক বলা হয়। এই থিওফ্রাস্টাসের একটা লিখিত বই, সেটাও পরীক্ষাতে জিজ্ঞেস করে। না, লিখিত বইটার নাম হচ্ছে হিস্টোরিয়া প্ল্যানেটেরিয়াম, হিস্টোরিয়া, হিস্টোরিয়া প্ল্যানেটেরিয়াম, প্ল্যানেটেরিয়াম, হিস্টোরিয়া প্ল্যানেটেরিয়াম, মনে রাখবে এটা তার বইয়ের নাম, এনার বুক। এই বইটার নাম হচ্ছে হিস্টোরিয়া, কি লিখলাম এটা, প্ল্যানেটেরিয়াম, হিস্টোরিয়া প্ল্যানেটেরিয়াম, এই বইটার নাম এনার। তাহলে ফাদার অফ বটানি হু, দ্যাট ইজ থিওফ্রাস্টাস, ঠিক আছে। সারা বিশ্ব জুড়ে কত প্রকারের গাছ আছে জানো? 5 লক্ষ প্রকারের গাছ আছে। লিখো 5 lakhs of
varieties 5 lakhs of varieties of plants, উদ্ভিদের 5 লক্ষ, কে এইচ কি হচ্ছে আজকে বানান ভুল হচ্ছে কেন, 5 lakhs of varieties of plants in our world, আমাদের সারা বিশ্ব জুড়ে 5 লক্ষ প্রজাতির উদ্ভিদ রয়েছে, উদ্ভিদ। ঠিক আছে, এখান থেকে আরেকটা বিষয় জেনে রাখবে, এই উদ্ভিদের ক্লাসিফিকেশন সবার প্রথম করেছিলেন দুজন ব্যক্তি, একজন হচ্ছে বেনথাম আর একজন হচ্ছে হুকার। ওকে, তো এই পয়েন্টটা একটু লিখে রাখো যে ফার্স্ট এভার ক্লাসিফিকেশন, দেখো তোমাদের নোটটা এমন তৈরি হচ্ছে যে এই নোটটাকে একবার পরীক্ষার আগে চোখ বুলিয়ে চলে যেতে হবে। এবার এটা শুধুমাত্র একটা পরীক্ষার জন্য নয়, আমাদের ভারতবর্ষে যত ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশন হয়, যত ধরনের হোক, ছোট বড় মেঝো সমস্ত কিছু মিলিয়ে সব পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নোট তোমাদের কাছে তৈরি হচ্ছে। তাহলে কি বলছি যে ফার্স্ট এভার ক্লাসিফিকেশন অফ প্লান্টস was given by দুজন বিজ্ঞানী, একজন হচ্ছেন জর্জ বেনথাম, আর একজন হচ্ছেন জেডি হুকার বলতে জোসেফ ডাল্টন হুকার। এই দুজন ব্যক্তি, অর্থাৎ এইভাবে মনে রাখবে বেনথাম অ্যান্ড হুকার, এভাবে মনে রাখবে, পুরো নাম মনে রাখার দরকার নেই, মনে রাখবে বেনথাম অ্যান্ড হুকার। তাহলে বেনথাম অ্যান্ড হুকার এনারা দুজন সবার প্রথম উদ্ভিদ জগৎকে ক্লাসিফাই করেন। ঠিক আছে, তারা প্রপোজ করেছিল যে উদ্ভিদ জগতের এই যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটা একটা ন্যাচারাল সিস্টেমের উপর বেস করে ক্লাসিফিকেশন, অর্থাৎ দে প্রপোজড ন্যাচারাল সিস্টেম অফ প্লান্ট ক্লাসিফিকেশন, অর্থাৎ উদ্ভিদের ক্লাসিফিকেশনটা তারা ন্যাচারাল সিস্টেমে করেছিলেন। আর তাদের এই ক্লাসিফিকেশনের একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটাকে বলা হয় এটাকে বলা হয় ফেনেটিক সিস্টেম। কি বলা হয়? ফেনেটিক সিস্টেম। ওকে, পরীক্ষায় জিজ্ঞেস করে যে ফেনেটিক সিস্টেম কি, তো মনে রাখবে ফেনেটিক সিস্টেম হচ্ছে উদ্ভিদের ন্যাচারাল সিস্টেমে যে প্লান্টের ক্লাসিফিকেশন, সেটাকে বলা হয় ফেনেটিক সিস্টেম। এই ফেনেটিক সিস্টেম ইন্ট্রোডিউসড বাই হুম? না, ফেনেটিক সিস্টেম ইন্ট্রোডিউসড বাই জর্জ বেনথাম আর জেডি হুকার। ওকে, এই পর্যন্ত কথা যদি মনে থাকে, তারপর আমরা এসে দেখব যে আমাদের এই চ্যাপ্টারটাকে অর্থাৎ প্লান্ট কিংডমটাকে আমরা কিভাবে বিভাজন করব এবং কিভাবে আমরা আগে যাব। ওকে, ক্লিয়ার হলো? চলো, এটুকু নোট হলে আমি মুছবো। ভেরি গুড। চলো, সবার প্রথমে আমরা প্ল্যান্টকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব। প্রথম ভাগকে আমরা বলবো হচ্ছে ক্রিপ্টোগ্যামাস। কি বলবো? ক্রিপ্টোগ্যামাস বা ক্রিপ্টোগ্যামস বলে এটাকে, ক্রিপ্টোগ্যামস। একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামস আর একটা হচ্ছে তোমার ফ্যানেরোগ্যামস। ফ্যানেরোগ্যামস। তাহলে একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামস আর একটা হচ্ছে ফ্যানেরোগ্যামস। ক্রিপ্টোগ্যামস মানে কি? ক্রিপ্টোগ্যামস মানে হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যে সকল উদ্ভিদের ফুল হয় না। আর ফ্যানেরোগ্যামস মানে কি? ফ্যানেরোগ্যামস মানে হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যাদের কি হয় না, ফুল হয় না। বাবা, এখনো শেষ হয়নি, আরো একটু সময় লাগবে। তাহলে ক্রিপ্টোগ্যামস মানে হচ্ছে অপুষ্পক উদ্ভিদ আর ফ্যানেরোগ্যামস হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। ওকে,
ক্রিপ্টোগেমস যেহেতু এদের ফুল হয় না, তাই এরা বীজ বা ফল এরও উৎপাদন হবে না, অর্থাৎ এদের মধ্যে ফ্লাওয়ার বলি বা ফ্রুটস বলি বা সিডস বলি, হ্যাঁ, এগুলো নট ফাউন্ড, এটা এদের মধ্যে আমরা দেখব না। ওকে, ফ্যানেরোগেমস যেটা রয়েছে, ফ্যানেরোগেমসের মধ্যে ফুল ফল বীজ সব আমরা দেখতে পাবো, ফ্লাওয়ার, ফ্রুটস, সিডস, এগুলো ফাউন্ড, এগুলোর মধ্যে আমরা দেখতে পাবো। ওকে, তো প্রথম ক্লাসিফিকেশন এরকম হলো যে সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ, মানে ক্রিপ্টোগেমস অপুষ্পক উদ্ভিদ অ্যান্ড ফ্যানেরোগেমস সপুষ্পক উদ্ভিদ হয়ে গেল। এবার এই ক্রিপ্টোগেমসকে না আবার ক্লাসিফাই করব, যাদের ফুল হয় না তাদেরকে আমরা তিনটে ভাগে ভাগ করে আলোচনা করব। তাহলে ক্রিপ্টোগেমসকে কটা ভাগে আলোচনা করব? তিনটে ভাগে আলোচনা করব। ক্রিপ্টোগেমস তিন প্রকার, একটাকে আমরা বলবো হচ্ছে থ্যালোফাইটা, থ্যালোফাইটা, ওকে, একটা থ্যালোফাইটা। আর একটাকে আমরা বলবো হচ্ছে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা। আর একটাকে আমরা বলবো হচ্ছে টেরিডোফাইটা, টেরিডোফাইটা। তাহলে অপুষ্পক উদ্ভিদকে কটা ভাগে ভাগ করলাম না, অপুষ্পক উদ্ভিদকে আমরা তিন প্রকারে ভাগ করলাম, এক হচ্ছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা অ্যান্ড টেরিডোফাইটা। ক্লিয়ার হলো? এবার ফ্যানেরোগেমসকেও না আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। ফ্যানেরোগেমসকে কিভাবে ভাগ করব আমরা? ফ্যানেরোগেমসকে আমরা ক্লাসিফাই করব হচ্ছে তাদের বীজের, তাদের যে ফল হয় সেই ফলের মধ্যে যে বীজ পাওয়া যায় সেই বীজের গঠন অনুসারে ভাগ করব, অর্থাৎ এক তো দেখব নগ্নবীজি আর একটাকে দেখব গুপ্তবীজি। নগ্নবীজি মানে যে সকল উদ্ভিদের বীজের ওপরে কোনো ধরনের লেয়ার থাকে না, সেটা হচ্ছে গুপ্তবীজি। আর কিছু কিছু উদ্ভিদ দেখব আমরা যাদের বীজের ওপরে একটা লেয়ার থাকে, সেটাকে বলবো গুপ্তবীজি। তাহলে ফ্যানেরোগেমসকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটাকে বলবো হচ্ছে জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম, তাহলে একটা হচ্ছে জিমনোস্পার্ম, GYMNOSPERM, জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম মানে কি? জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ, নগ্নবীজি উদ্ভিদ, অর্থাৎ যাদের বীজ, বুঝতে পারছো, একদম নগ্ন থাকে তাদের, নগ্নবীজি উদ্ভিদ। আর একটা আমাদের এর মধ্যে পড়বে, সেটা হচ্ছে গুপ্তবীজি, সেটাকে বলে অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, হ্যাঁ, অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে ফ্যানেরোগ্রামসকে আমরা প্রথম দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে জিমনোস্পার্ম আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম মানে নগ্নবীজি আর অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে গুপ্তবীজি, গুপ্তবীজি, গুপ্তবীজি। ওকে, গেল। নাও এই যে অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মকে না আরো দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। অ্যাঞ্জিওস্পার্মকে, অ্যাঞ্জিওস্পার্ম যারা গুপ্তবীজি উদ্ভিদ হয়, গুপ্তবীজি উদ্ভিদের দুই ধরনের উদ্ভিদ হয়, একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে মনোকট, মনোকট মানে একবীজপত্রী, মনো মানে এক, কট মানে বীজ, একবীজপত্রী, একবীজপত্রী উদ্ভিদ। আর একটা পাবো হচ্ছে ডাইকট, ডাইকট, ডাইকট মানে হচ্ছে দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী, বাংলাটা কেমন হলো, দ্বিবীজপত্রী, এরকম আর কি, যার দুটো বীজপত্র থাকে। এই হচ্ছে আমাদের টোটাল প্লান্ট কিংডমের ক্লাসিফিকেশন, আমরা এটা দেখলাম। আর এই কটাকে আমরা ধীরে ধীরে কমপ্লিট করে ফেলবো, তারপর গিয়ে আমরা প্লান্ট মরফোলজি পড়বো। তাহলে নেক্সট যে চ্যাপ্টার আমাদের আসবে সেটা হচ্ছে হবে প্লান্ট মরফোলজি, প্লান্ট মরফোলজি। ওকে, ঠিক। তাহলে দাদা এবার আমাদের আলটিমেটলি উদ্ভিদ তাহলে আমাদের কটা ভাগে ভাগ হয়ে গেল? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারপর আমাদের জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, মনোকট, ডাইকট। এবার এদের সকলকে এক এক করে আমরা আলোচনার মধ্যে আনবো। তাহলে এখন আমরা সবার শুরুতে কাকে নিয়ে আলোচনা করব? থ্যালোফাইটাকে নিয়ে আলোচনা করব। ওকে, ক্লিয়ার হয়েছে? এটুকু নোট হয়েছে সবার? স্যার হয়ে গেছে, কিন্তু এই কড মানেটা কি বললেন, ওটা লিখতে পারলাম না। মনোকট মানে একবীজপত্রী আর ডাইকট মানে দ্বিবীজপত্রী। না না স্যার, মনোকটের যেটা ভেঙে বললেন, দেখো মনো মানে এক বললেন। এক,
হ্যাঁ, মনো মানে এক, আর কট মানে বীজপত্র, সিডলিফ যেটাকে বলা হয়। ঠিক আছে, চলো মুছে দিই তাহলে। হ্যাঁ স্যার। হুম, চলো খাতায় হেডিং লাগাও থ্যালোফাইটা। থ্যালোফাইটা, সবার প্রথমে থ্যালোফাইটা কি? দেখো, থ্যালোফাইটা আমরা বলছি, কিন্তু মনে রাখবা থ্যালোফাইটা গ্রুপের মধ্যে অ্যাকচুয়ালি যাকে নিয়ে আলোচনা হবে, বা এই থ্যালোফাইটা গ্রুপকেই আমরা অন্য আরেকটা নামে যে চিনি, সেটা হচ্ছে কি বলতো, অ্যালগি। অর্থাৎ অ্যালগি যে গ্রুপের উদ্ভিদ আছে, শৈবাল জাতীয় যে উদ্ভিদ আছে, সেই শৈবাল জাতীয় উদ্ভিদকেই আমরা থ্যালোফাইটা বলে চিনব। ওকে, তাহলে লিখে রাখো। না বাবা, এখনো হয়নি। একটু সময় দাও বাবা। commonly known as algae group। ওকে, তাহলে এই থ্যালোফাইটাদের আরেকটা যে নাম রয়েছে, সাধারণ নাম, সেটা হচ্ছে অ্যালগি গ্রুপ, বা বাংলাতে লিখে রাখবো আমরা শৈবাল জাতীয় উদ্ভিদ। শৈবাল জাতীয় উদ্ভিদ। তাহলে শৈবাল জাতীয় উদ্ভিদ মনে রাখবে, বায়োলজিতে এই শৈবাল থেকে, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করা হয়। ঠিক আছে, চলো, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করা হয়, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা এগুলো পড়বো। ওকে, সো ডোন্ট ওয়ারি, চাপ নেওয়ার কিছু নেই। তাহলে প্রথম আলোচনা কি করলাম, যে থ্যালোফাইটাকে আমরা কমনলি অ্যালগি গ্রুপ বা শৈবাল গ্রুপ নামে জানি। এবং প্রাণী জগতের সব থেকে বড় কিংডম বা প্রাণী জগতের সব থেকে বড় ফাইলাম কোনটা ছিল? প্রাণী জগতের সব থেকে বড় ফাইলাম ছিল হচ্ছে অ্যানথ্রোপোডা। আর মনে রাখবে, উদ্ভিদ জগতের মধ্যে, প্লান্ট কিংডমের মধ্যে এইটা হচ্ছে লার্জেস্ট ফাইটা বা লার্জেস্ট ফাইলাম। ওকে, তাহলে এটা হচ্ছে কি না, লার্জেস্ট ফাইলাম অফ প্লান্ট কিংডম। প্লান্ট কিংডমের উদ্ভিদ জগতের সব থেকে বড় গ্রুপ, উদ্ভিদ জগতের সব থেকে বড় গ্রুপ হচ্ছে এই অ্যালগি গ্রুপ বা থ্যালোফাইটা গ্রুপ। মনে থাকবে। চলো, এখান থেকে নেক্সট পয়েন্ট করে লেখো যে থ্যালোফাইটা যে উদ্ভিদগুলো হয়, এই থ্যালোফাইটা উদ্ভিদের যে সেল ওয়াল তৈরি হয়, সেই সেল ওয়ালগুলো কি দিয়ে তৈরি হয় না, সেলুলোজ দিয়ে তৈরি হয়। তাহলে লিখে রাখো যে সেল ওয়াল অফ থ্যালোফাইটা is made up of সেলুলোজ দিয়ে এদের সেল ওয়াল তৈরি হয়। এবং মনে রাখবে যে থ্যালোফাইটা যারা হয়, এই থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা এগুলোকে তুমি আলাদা করতে পারবে না। ওকে, তাহলে এটাকে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না, থ্যালোফাইটার মূল কোনটা, স্টেম কোনটা বা লিভস কোনটা, এটাকে আলাদা করা যায় না। তো এই পয়েন্টটাও লিখে রাখো, কারণ স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন করবে যখন, তখন উত্তর জানার জন্য এই পয়েন্টগুলো জানা লাগবে। রুটস, স্টেমস, লিভস cannot be differentiated। ওকে, তাহলে রুটস, স্টেমস, লিভস ক্যানট বি ডিফারেন্সিয়েটেড ইন থ্যালোফাইটা। তাহলে থ্যালোফাইটা গ্রুপের মধ্যে যে মূল, কাণ্ড, পাতা এগুলোকে আলাদা করে চেনা বা বোঝা যায় না বা ডিফারেন্সিয়েট করা যায় না। এবং আরেকটা কথা মাথায় রাখবে, থ্যালোফাইটার মধ্যে কোনো প্রকার ভাস্কুলার টিস্যু দেখতে পাওয়া যায় না। আর ভাস্কুলার টিস্যু মানে কার কথা মনে পড়ে আমাদের? ভাস্কুলার টিস্যু বললে বলো দেখি, ভাস্কুলার টিস্যু বললে কাদের কথা মনে পড়ে? দুটো টিস্যুর কথা মনে পড়ে, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। হ্যাঁ, তাই লিখে রাখো found no vascular tissues। তাহলে এদের কোনো ভাস্কুলার টিস্যুস পাওয়া যায় না। ভাস্কুলার টিস্যু বলতে আমি কাদের কথা বলতে চাইছি? জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, এরা কেউই এদের মধ্যে উপস্থিত থাকে না। ওকে, তাহলে এরা যেহেতু ক্রিপ্টোগেমসের মধ্যে পড়ে, তাই এদের কোনো নো ফ্লাওয়ার, এদের কোনো ফুল হয় না, এদের কোনো
ফল হয় না, এদের কোনো সিডস হয় না। ওকে, তাহলে নো ফ্লাওয়ার, ফ্রুট, সিডস ফাউন্ড, কোনো প্রকার ফুল ফল বীজ পাওয়া যায় না। তাহলে দাদা এদের এক্সাম্পল বলো এবার, চলো। এদের দাদা এক্সাম্পল হচ্ছে, হ্যাঁ বলো বলো, কি বলছো? মানে বলছিলাম জাইলেম ওর ফ্লোয়েম তো পাওয়া যায় না, তাহলে ফুড আর ওয়াটার কিভাবে ক্যারি করে তারা? হ্যাঁ, জাইলেম দ্বারা জলের পরিবহন করা হয়, আর ফ্লোয়েম দ্বারা ফুডের পরিবহন করা হয়। ওকে। হ্যাঁ, না না, কোশ্চেন হচ্ছে মানে এটা তো পাওয়া যায় না এটার মধ্যে, তাহলে তারা কিভাবে এরি করে হ্যাঁ, কামটা? এরা এদের নিজেদের এই ভ্যাসকুলার ফাইলেমগুলো এদের মধ্যে পাওয়া যায় না। এবার এটা কিসের মাধ্যমে এদের প্রবাহিত হয়, এদের এক্সাম্পল লিখলেই তোমরা বুঝতে পারবে। চলো, অ্যালগি, শৈবাল, এর মধ্যে ফাঙ্গাস পড়বে, ফাঙ্গাই। তারপর এদের মধ্যে ব্যাকটেরিয়া পড়বে, ব্যাকটেরিয়া। এদের মধ্যে লাইকেন পড়বে, লাইকেন্স, LICHENS, লাইকেন্স পড়বে। ঠিক আছে, এদের মধ্যে ভাইরাস পড়বে, ভাইরাস। এই সমস্ত প্রাণীগুলো এদের মধ্যে পড়বে। এরা এতটাই সূক্ষ্ম যেটা কখনো কখনো অণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে এদেরকে দেখতে হয়, যার কারণে এদের এতটা গঠন বা স্ট্রাকচারাল, মানে প্লান্ট স্ট্রাকচারাল বডি এদের এদের নেই, যার কারণে এদের শরীরে কোনো ভ্যাসকুলার টিস্যু ফাউন্ড করা যায় না। তাহলে অ্যালগি, ফাঙ্গাই, ব্যাকটেরিয়া, লাইকেন্স, ভাইরাস, এরা হচ্ছে এই থ্যালোফাইটার এক্সাম্পল। আচ্ছা, ভাইরাস থেকে না একটা জিনিস মনে রাখবে, ভাইরাস থেকে একটা পয়েন্ট পরীক্ষায় আসে যে লিভিংস আর নন লিভিংস, আবার বলছি লিভিংস আর নন লিভিংস, এই দুটোর মাঝখানের যে বর্ডার, সেই বর্ডারে থাকা যে জীব, সেটা হচ্ছে ভাইরাস। ঠিক আছে, তাহলে ভাইরাস হচ্ছে বর্ডার অফ লিভিংস অ্যান্ড নন লিভিংস, লিভিংস অ্যান্ড নন লিভিংস, জীব আর জড়ের মধ্যবর্তী অবস্থা বা এই দুটোর মাঝখানের অবস্থা হচ্ছে ভাইরাস। ওকে, এটা একটু মাথায় রেখো। চলো এবার আমরা না এদের গুরুত্ব আছে, অ্যালগির গুরুত্ব আছে, ফাঙ্গাই, ব্যাকটেরিয়াল, এদের প্রত্যেকের সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। বিশেষ করে অ্যালগি এবং ফাঙ্গাই, এই দুটোকে তো আলোচনা করতেই হবে, কারণ অ্যালগি থেকে এবং ফাঙ্গাই থেকে অনেক কোয়েশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করে। তাহলে আমরা এবার এদের আলোচনায় ঢুকি একটু, ঠিক আছে না? ওকে স্যার। হ্যাঁ চলো, তাহলে এবার আমরা কাকে নিয়ে আলোচনা করব? এবার আমরা শৈবালকে নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ অ্যালগিকে নিয়ে আলোচনা করব। ঠিক, চলো খাতার মধ্যে হেডিং লাগাও অ্যালগি। অ্যালগি বাংলায় লিখলে লিখে রাখো শৈবাল, অ্যালগি বা শৈবাল। অ্যালগির আলোচনার প্রথম বক্তব্য যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে এই জীবটিকে যে অ্যালগি বলা হবে, এই জীবটির যে নাম হবে অ্যালগি, এই নামকরণ কে করেছিল বলতো? অ্যালগি নামকরণ করেছিল স্যার কার্লস লিনিয়াস। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, লেখো the term algae was coined মানে কি? এই নামটা প্রপাউন্ড করবা, এই নামটা দেওয়া। তাহলে the term algae was coined by Carlos Linnaeus, ওকে। কি লিখলাম? লিনিয়াস মানে না, কার্লস লিনিয়াস, LINNAEOUS, কার্লস লিনিয়াস। ওকে, না নেক্সট পয়েন্ট অ্যালগি সম্পর্কে যে পড়াশুনো তাকে কি বলা হয়? অর্থাৎ স্টাডি অফ অ্যালগি, যদি এটা আমরা আগে আলোচনা করেছি। স্টাডি অফ অ্যালগিকে বলা হয় ফাইকোলজি। কি বলা হয়? ফাইকোলজি বলা হয়, বা এই অ্যালগি সম্পর্কে স্টাডিকে অ্যালগোলজিও বলে, মাথায় রেখো, অ্যালগোলজি ভুল নয় কিন্তু। তাহলে অ্যালগি সম্পর্কে পড়াশোনাকে ফাইকোলজি বা অ্যালগোলজি, এই দুটোই বলা হয়। ঠিক আছে, মনে রাখবে আমাদের এই পৃথিবীতে 30,000 প্রকারের অ্যালগি রয়েছে।
30,000, এবং আগের দিন বোধ হয় কোনো একটা ক্লাসে, মানে এই এমসিকিউ ক্লাসেই তো, কালকেই তো আলোচনা করলাম যে পৃথিবীতে মোর দ্যান 50% অক্সিজেনের যোগান কে দেয়, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ অ্যালগি দেয়, আলোচনা করেছিলাম। তাহলে অ্যালগি হচ্ছে 30,000 টাইপসের, না বাবা এখনো হয়নি। ঠিক আছে, আমার হলে আমি তোমাকে ডেকে নেব। 30,000 টাইপস অফ অ্যালগি is present in our nature. আমাদের প্রকৃতিতে বা আমাদের পরিবেশে 30,000 প্রকারের অ্যালগি আছে। ওকে, এই অ্যালগি দুটো জায়গাতেই পাওয়া যেতে পারে, মানে স্বাদু জলে এবং নোনা জলে দুটো জায়গাতেই কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, তাই লেখো ফাউন্ড বোথ ইন marine water and fresh water, অর্থাৎ ফ্রেশ ওয়াটার এবং ম্যারিন ওয়াটার দুটো জায়গাতেই এই অ্যালগিকে দেখা যায়। এবং এটা মাথায় রাখতে হবে, সব থেকে বেশি অ্যালগি কিন্তু দেখা যায় ম্যারিন ওয়াটারে, অর্থাৎ ম্যারিন ওয়াটারে ম্যাক্সিমাম টাইপসের অ্যালগি, ম্যাক্সিমাম টাইপস অফ অ্যালগি আমরা কোথায় দেখতে পাবো? ম্যাক্সিমাম টাইপস অফ অ্যালগি আমরা দেখতে পাবো ম্যারিন ওয়াটারে, সমুদ্র জলে দেখতে পাবো। ওকে, ঠিক। মনে রাখবে, অ্যালগির শরীরে ক্লোরোফিল থাকে, অ্যালগির শরীরে ক্লোরোফিল থাকে। আর যখনই এদের শরীরে ক্লোরোফিল থাকে, তার মানে ক্লোরোফিল ইজ প্রেজেন্ট ইন দ্য বডি অফ, ক্লোরোফিল ইন অ্যালগি লিখে রাখো, ক্লোরোফিল ইজ প্রেজেন্ট ইন অ্যালগি, অ্যালগির শরীরে ক্লোরোফিল থাকে, সেই কারণে হেন্স ইট পারফর্মস ফটোসিনথেসিস। ওকে, অর্থাৎ কি, এই ক্লোরোফিল অ্যালগির শরীরে থাকে বলে এ কিন্তু ফটোসিনথেসিস করে। হ্যাঁ, আর ফটোসিনথেসিস যখন সে করে, তার মানে কি, সে নিজের খাবার নিজে তৈরি করে, তাই না? সো অ্যালগি ইজ অটোট্রফ, মানে বুঝতে পারছো তো বিষয়টা, যে যারা তোমার অটোট্রফিক, বা এমন করে লেখো অটোট্রফিক, অ্যালগি পারফর্মস অটোট্রফিক নিউট্রিশন, অর্থাৎ অ্যালগি অটোট্রফিক নিউট্রিশন করে, তার মানে তারা নিজের খাবার নিজেরাই তৈরি করে নেয়। এবং এখান থেকে এই পয়েন্টটাও মাথায় রেখো, অ্যালগি তার শরীরে যে খাবারটা তৈরি করে, মানে যে কার্বোহাইড্রেটটা তারা তৈরি করে, সেটাকে তারা স্টার্চের রূপে, উদ্ভিদের মতো, মানে বৃক্ষের মতন তারা কিন্তু সেটা স্টার্চ রূপে সংগ্রহণ করে, অর্থাৎ দে স্টোর ফুড অ্যাজ স্টার্চ, তারা এটাকে স্টার্চ হিসাবে তাদের শরীরে জমা রাখে। চলো তারপরে কি বলবো, এদের যে সেল ওয়াল আছে, এদের সেল ওয়াল আলাদা করে বলা নেই, থ্যালাফাইটেতে আর বলেছি, তবুও লিখে রাখি যে সেল ওয়াল ইজ মেড আপ অফ হোয়াট, কি দিয়ে তৈরি সেল ওয়াল? সেলুলোজ। ভেরি গুড, সেলুলোজ দিয়ে এদের সেল ওয়াল তৈরি হয়। এবং লিখে রাখো যে মোর দ্যান 50% CO2 is absorbed, more than 50% of CO2 is absorbed by algae, and oxygen supplied vice versa, মানে এই অ্যালগি পরিবেশ থেকে 50%-এরও বেশি কার্বন ডাইঅক্সাইড এই অ্যালগি শোষণ করে নেয়, এবং ঠিক 50%-এর বেশি অক্সিজেন সে পরিবেশে প্রোভাইড করে, এই জন্য ভাইস ভার্সা লিখে রাখলাম আমরা এখানে নোটে। ওকে, চলো, এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে রাখবা যে আমাদের এই অক্সিজেন, ওটা কি লিখলেন? অক্সিজেন
অক্সিজেন সাপ্লাইড ভাইস ভার্সা। মানে আমি এটা বুঝতেই পারছো, যেহেতু 50%-এর বেশি কার্বন ডাইঅক্সাইড সে নিচ্ছে, তার মানে 50%-এর বেশি অক্সিজেন প্রোভাইড করবে। ওটাকে এক লাইনে লিখে দিলাম আর কি, যে মোর দ্যান 50% অফ কার্বন ডাইঅক্সাইড ইজ অ্যাবজর্বড বাই অ্যালগি অ্যান্ড অক্সিজেন সাপ্লাইড ভাইস ভার্সা। বুঝেছো? নাহলে আবার তোমরা ওভাবে লিখে রাখো যে অক্সিজেন সাপ্লাইড মোর দ্যান 50%, এরকম করে লিখে রাখো। ওকে। স্যার পরিষ্কার বাংলাতে আমি লিখে রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার যেরকম সুবিধা সেভাবে নোটটাকে প্রস্তুত করে নাও। ওকে। আরেকটা কথা মাথায় রাখবা, এই সারা বিশ্বে যত ফটোসিনথেসিস হয় তার 90% ফটোসিনথেসিস অ্যালগির দ্বারাই হয়। অর্থাৎ 90% অফ photosynthesis 90% of photosynthesis is performed by algae। অ্যালগি, বুঝতে পারছো? তাহলে অ্যালগি আমাদের পরিবেশের জন্য, আমাদের প্রকৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা প্লান্ট কিংডম, তাই না? এবং মনে রাখবে যে অ্যালগি না থ্যালোফাইটা এই পর্যন্ত হয়েছে সবার নোট মুছে দেবো কি? হ্যাঁ স্যার মুছে দিন। ওকে ওকে, ভেরি গুড। চলো দেখো, আমাদের আলোচনা অ্যালগি নিয়ে এভাবে চলছে। আমরা যেমন পড়লাম যে প্লান্ট কিংডমের মধ্যে সব থেকে বড় গ্রুপ কারা? থ্যালোফাইটা গ্রুপ। আর এই থ্যালোফাইটা গ্রুপের মধ্যে সব থেকে বড় গ্রুপ কারা? অ্যালগি। তাহলে লিখে রাখো যে অ্যালগি ইজ দ্য লার্জেস্ট প্ল্যান্ট গ্রুপ, লার্জেস্ট। না বাবা, এখনো হয়নি তো, কত দেরি লাগবে? আর একটু সময় লাগবে বাবা। অ্যালগি ইজ দ্য লার্জেস্ট প্ল্যান্ট গ্রুপ ইন থ্যালোফাইটা। ওকে। থ্যালোফাইটার মধ্যে সব থেকে বেশি অ্যালগি পাওয়া যায়, এই জন্য এই গ্রুপটাকেই কমনলি নোন অ্যাজ অ্যালগি আর কি, ওই জন্য বলেছিলাম। ঠিক আছে। এই আমাদের প্রকৃতিতে সব থেকে ছোট অ্যালগি যেটা আছে না, সেটা পাওয়া যায় হচ্ছে তোমার ফ্রেশ ওয়াটারে। অর্থাৎ দ্য স্মলেস্ট অ্যালগি, আমাদের প্রকৃতির সব থেকে ছোট অ্যালগি, এটা ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়। এবং তার নাম কি? তার নাম হচ্ছে তোমার ক্লাইমোডোমোনাস। সরি, হ্যাঁ ঠিকই তো বললাম, ক্লাইমোডোমোনাস। লেখো, বানান শুনে লেখো, ক্ল্যামাইডোমোনাস। এটা হচ্ছে তোমার এই অ্যালগিটা হচ্ছে ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, সব থেকে ছোট সাইজের অ্যালগি হচ্ছে এটা। ওকে। আর যদি বলে লার্জেস্ট অ্যালগি, তো দ্য লার্জেস্ট অ্যালগি যেটা পাওয়া যায় ম্যারিন ওয়াটারে, এটা পাওয়া যায় ম্যারিন ওয়াটারে, সেটা হচ্ছে এটা ফাউন্ড ইন ম্যারিন ওয়াটারে পাওয়া যায়। এটার নাম কি? এটার নাম হচ্ছে ম্যাক্রোসিস্টিস। MACROCYSTIS, ম্যাক্রোসিস্টিস। মনে রাখবা যে এই ম্যাক্রোসিস্টিসের আর একটা নাম আছে, এটাকে বলা হয় জায়ান্ট, জায়ান্ট ব্লাডার কেল্প ও বলা হয়, জায়ান্ট ব্লাডার কেল্প, KELP, জায়ান্ট ব্লাডার কেল্পও বলা হয়। অর্থাৎ বলা হয় বাংলায় যদি বলে তাহলে বলবা দৈত্যাকার সামুদ্রিক ঘাস, এবং এই যে মাইক্রোসিস্টিস, ম্যাক্রোসিস্টিস যেটা, বা জায়ান্ট ব্ল্যাডার কেল্প যেটা, এটা না 65 মিটার লং হয়। 65 মিটার মানে 65 মিটার লম্বা হয় একটাই। লার্জেস্ট অ্যালগি এই কারণে একে বলা হচ্ছে। ওকে। আরেকটা কথা মাথায় রেখো, স্মলেস্ট অ্যালগিতে
স্মলেস্ট অ্যালগিতে যদি এই ক্লেমাইডোমোনাস নামটা যদি না পাও, ক্লেমাইডোমোনাস নামটা যদি না পাও স্মলেস্ট অ্যালগিতে, তাহলে আর একটা নাম মনে রেখো, সেটা হচ্ছে অ্যাসিটেবুলেরিয়া। অ্যাসিটেবুলেরিয়া 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 নামক যে অ্যালগিটা পাওয়া যায়, এটাও কিন্তু স্মলেস্ট অ্যালগির অপশন হিসাবে পরীক্ষায় জিজ্ঞেস করে। তাহলে স্মলেস্ট অ্যালগিতে তোমরা ক্লেমাইডোমোনাস যেমন নামটা লিখে রাখছো, পাশে অ্যাসিটেবুলেরিয়া নামটাও লিখে রেখো স্মলেস্ট অ্যালগি হিসাবে। ওকে, আর অ্যাসিটেবুলেরিয়ার সঙ্গে আরেকটা পয়েন্ট মনে রাখবা, আমাদের উদ্ভিদ জগতে যত ধরনের প্লান্ট সেল পাওয়া যায়, তো এই অ্যাসিটেবুলেরিয়ার মধ্যে সব থেকে বড় প্লান্ট সেল পাওয়া যায়, অর্থাৎ অ্যাসিটেবুলেরিয়া নিজেই একজন লার্জেস্ট প্লান্ট সেল, অর্থাৎ সব থেকে বড় সেল এই অ্যাসিটেবুলেরিয়ার থাকে। একটা সেল একটা অ্যাসিটেবুলেরিয়া, এই জন্য একে স্মলেস্ট অ্যালগিও বলা হয়। কিন্তু প্লান্ট সেলের মধ্যে সব থেকে বড় সেল কার? অ্যাসিটেবুলেরিয়ার। এই জন্য এটা মাথায় রেখো যে স্মলেস্ট অ্যালগি হিসাবে দুটো কথা মাথায় রাখবো, একটা মাথায় রাখবো হচ্ছে ক্লেমাইডোমোনাস, আর একটা হচ্ছে অ্যাসিটেবুলেরিয়া, যেটা অপশানে থাকবে। দুটো অপশানে কিন্তু কোনোদিন থাকবে না, এটা চাপ নিও না তোমরা, যে কোনো একটাই অপশানে থাকবে, হয় ক্লেমাইডোমোনাস থাকবে, না হলে অ্যাসিটেবুলেরিয়া থাকবে। আর অ্যাসিটেবুলেরিয়ার সাথে একটা কি কথা মনে রাখতে বললাম, যে অ্যাসিটেবুলেরিয়া হচ্ছে একটা মানে প্লান্ট সেলের মধ্যে সব থেকে বড় সেল হচ্ছে এই অ্যাসিটেবুলেরিয়ার। ওকে, ঠিক আছে, চলো এই পর্যন্ত আলোচনা হলো। এবার আমরা দেখব যে আমাদের এই প্রকৃতিতে কত ধরনের অ্যালগি পাওয়া যায়। যত অ্যালগি আছে সমস্ত অ্যালগিকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্লোরোফাইকি, আরেকটাকে বলা হয় ফিওফাইকি, আরেকটাকে বলা হয় রডোফাইকি। হ্যাঁ, তো সেইটার মধ্যে কোন রঙের কি হয়, এবং এইখান থেকে দেখো মানে স্ট্যাটিক জিকে হিসেবে কিছু জিকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, যার কারণে এটা আমি পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই জিনিসগুলোকে একবার তোমরা যে শুনছো পড়ছো না, যখন মাসে মাসে অন্তত একবার যখন বায়োলজির খাতাটাকে উল্টে পাল্টে দেখবে, এই নামগুলো ব্রেনে সেট হয়ে যাবে। হুম, আর তাতে করে কি হবে, তোমাদের পরীক্ষাতে এই সমস্ত কোয়েশ্চেন বাদবার বা না উত্তর দিতে পারার কোনো পরিস্থিতি থাকবে না, উত্তর দিতে পারবে 100%, আমি বলতে পারি। ঠিক আছে, চলো তাহলে মুছে দিই এটা। চলো তাহলে আমরা এবার দেখব হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যালগি। অ্যালগির ক্লাসিফিকেশন দেখব, শৈবালের শ্রেণীবিভাগ দেখব। শৈবালকে তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি? একটাকে বলা হয় ক্লোরোফাইকিক বা হ্যালো ক্লোরোফাইকি। হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো স্যার, বলো। লাইন নিয়ে অসুবিধা হচ্ছে, বারবার পালাচ্ছে লাইন, তো আমি রেকর্ডেড করে নেব হ্যাঁ, ওকে ক্লাস। ওকে ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। দেখো ক্লোরোফাইকি, একটা হচ্ছে ক্লোরোফাইকি, আর একটাকে আমরা বলি হচ্ছে ফিওফাইকি। ফিও, স্যার ফাই কি বললেন নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, সি এ এটা ই, কিন্তু লাস্টেরটা ই। ওকে, লাস্টেরটা ই, ক্লোরোফাইকি। না বাবা, হয়নি তো এখনো। তুমি তো 1 মিনিট পর পর এসে জিজ্ঞেস করছো হয়েছে কিনা। ওরা আজকে সন্ধ্যা বা বিকালে এসছে, আমি বাড়ি ছিলাম না, যার কারণে বারবার এসে জিজ্ঞেস করছে মামা হয়েছে কিনা। ফিও ফাইকি, CEAE, ফাইকি বানানটা। হ্যাঁ, ফিও ফাইকি, PHAEO ফিওফাইকি, ক্লোরোফাইকি, ফিওফাইকি, আর একটা কি বললাম, রডোফাইকি। RHO, ফোন নিয়ে কি করবা বাবা? আর একটা হচ্ছে রডোফাইকি। আচ্ছা নাও নাও, রডোফাইকি না। তাহলে ক্লোরোফাইকি, ফিওফাইকি, রডোফাইকি,
দেখো ক্লোরোফাইকির মধ্যে বুঝতে পারছো ক্লোরোফাইকি নামকরণ হয়েছে, ক্লোরোফিল আছে বুঝতে পারছো, পিওফাইকি, আর একটা হচ্ছে রডোফাইকি। ক্লোরোফিল আছে বলে এই এই যে এই জাতীয় মানে যে শৈবাল হয় তাদের রং হয় সবুজ, অর্থাৎ এদেরকে বলা হয় গ্রিন অ্যালগি, এদের বলা হয় গ্রিন অ্যালগি। পিওফাইকের রংটা হয় হচ্ছে বাদামি, পিওফাইকের রংটা কেমন হয়, ব্রাউন কালারের হয় বা ব্রাউন অ্যালগি হয়, ব্রাউন অ্যালগি বাদামি রঙের হয় অ্যালগি। আর তোমার রডোফাইকি হচ্ছে রেড অ্যালগি, রেড অ্যালগি মনে থাকবে। রডোফাইকি মানে রেড অ্যালগি, ক্লোরোফাইকি মানে গ্রিন অ্যালগি, আর ফিওফাইকি মানে ব্রাউন অ্যালগি, এটা মনে থাকার কথা। এবার ক্লোরোফিল কিন্তু সবার মধ্যেই থাকে, কারণ অ্যালগি মানে ক্লোরোফিল তার মধ্যে থাকবেই থাকবে। এবার একটা কথা বলি ক্লোরোফিল সম্পর্কে, দেখো আমাদের তো ইন ডিটেলসে যাওয়ার দরকার নেই, তবে ক্লোরোফিলের টাইপ আছে জানো তো, 4 প্রকারের ক্লোরোফিল আছে। যখন ক্লোরোফিলকে ক্লাসিফাই করা হয়, তো এই বিষয়গুলো যেহেতু আমাদের পড়বার কোনো প্রয়োজন নেই, তাই আমরা কিন্তু ক্লোরোফিলকে আর আলাদা করে ডিসকাস করব না, ঠিক আছে। সেল, আমরা সেল পড়ে এসেছি কি, আমরা সেল সম্পর্কে পড়ে এসেছি না? তো হ্যাঁ সেখানে তো দাদা, সেল সেখানে ডিভিশন। হ্যাঁ সেল সম্পর্কে আমরা পড়ে এসেছি, তো সেখানে তো আমি ক্লোরোফিলকে মানে কোনো ডিভাইডেড বা ডিভিশন কিছু করিনি তো। হ্যাঁ, কিন্তু আজকে আমরা এটুকুন জানবো যে 4 প্রকারের ক্লোরোফিল হয়, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি। ওকে, তো এইগুলো কি এটা আমাদের জানার দরকার নেই, জাস্ট মনে রাখবো। আর যদি কেউ জানার ইচ্ছা হয় একবার গুগল সার্চ করে দেখে নিও। তো মনে রাখবে যে গ্রিন অ্যালগি যারা, সেই গ্রিন অ্যালগির মধ্যে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি পাওয়া যায়, ঠিক আছে, মনে রাখবে এটা। অর্থাৎ এদের মধ্যে ক্লোরোফিল ক্লোরোফিল এ অ্যান্ড বি এদের মধ্যে পাওয়া যায়। তাহলে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি কার মধ্যে পাওয়া যায়, গ্রিন অ্যালগির মধ্যে পাওয়া যায়। ব্রাউন অ্যালগি বা ফিওফাইকির মধ্যে ক্লোরোফিল এ ক্লোরোফিল সি পাওয়া যায়, ক্লোরোফিল এ অ্যান্ড সি পাওয়া যায়। তাহলে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল সি কার মধ্যে পাওয়া যায়, ক্লোরোফিল এ ক্লোরোফিল সি পাওয়া যায় ফিওফাইকির মধ্যে। আর রডোফাইকির মধ্যে কি পাওয়া যায়, তোমরা একটু নিজেদের সেন্স থেকে বলার চেষ্টা করো দেখি। কেন বলছি, কারণ তুমি সিরিজটা তাহলে বুঝতে পারছো কিনা এটা বুঝতে পারবো আমি, সিরিজটা বুঝতে পারছো কিনা। ক্লোরোফিল হ্যাঁ, ডি। কি কি? ক্লোরোফিল এ আর ক্লোরোফিল ডি। ভেরি গুড, তাহলে সিরিজটা বোঝা গেছে তো, মনে রাখা কঠিন হবে না তো। ক্লোরোফিল এ অ্যান্ড ডি এটার মধ্যে পাওয়া যায়, বুঝতে পারছো। তার মানে দেখো এ সবার মধ্যেই থাকবে, গ্রিন অ্যালগির মধ্যে বি থাকবে, ফিওফাইকের মধ্যে সি থাকবে, আর রডোফাইকের মধ্যে ডি থাকবে, দ্যাটস অল। তাহলে ক্লোরোফাইকির মধ্যে ক্লোরোফিল এ আর বি টাইপ পাওয়া যায়, ফিওফাইকের মধ্যে ক্লোরোফিল এ অ্যান্ড সি টাইপ পাওয়া যায়, আর রডোফাইকের মধ্যে ক্লোরোফিল এ অ্যান্ড ডি টাইপ পাওয়া যায়। লক করে দেবো, আচ্ছা নাও। কি বাস, ও বাবা তুমি ওটা ডাউনলোড করছো, ওটা ডাউনলোড হবে না তো। দেখো অবস্থা, আমার ফোনটা নিয়ে ও প্লে স্টোরে গিয়ে একটা বাসের গেম থাকে না, 2 জিবির একটা গেম ইনস্টল করছে ফোনে, কি অবস্থা। আচ্ছা, হেভি দুষ্টু হয়েছে, হেভি। তাহলে ক্লোরোফিল, দাদা এখনকার হ্যাঁ বলো। প্রত্যেকটা বাচ্চাই এরকম। হ্যাঁ, আর এখন কি বলতো বিষয়টা যেটা হয়েছে, আগেকার দিনে তো এই পরিবারটা তো একটু বড় ছিল, যার কারণে হ্যাঁ। বাচ্চাগুলোকে হয় মাসি, না হলে দিদা, না হলে দাদু, না হলে কাকা কাকিমা, এরা সবাই দেখাশুনো করতো, তাই না? কিন্তু এখন যে ফ্যামিলিগুলো হয়েছে সে মাইক্রো ফ্যামিলি হয়ে গেছে, তো ছোট ছোট ফ্যামিলি, ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, আর বাচ্চাটা। বাবা কাজে চলে গেল, মা বাড়িতে কাজ করবে না, বাচ্চাটাকে দেখবে। যার কারণে মা কি করছে, বাচ্চাটাকে ফোনটা দিয়ে তার নিজের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছে। এটা কিছু করার নেই তো, এটা করতে হচ্ছে, হুম। জানে এইগুলো করে করেই তো এগুলো হয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবুরা বলে লকডাউন ফেজে আরো বাচ্চাদের বেড়ে গেছে এখন। কি একটা পরিস্থিতি, ফোনের খুবই ফোন ফোন সব সময় দিতে হবে, এত বাচ্চা মানুষ। চলো ক্লোরোফাইকি,
ফিওফাইকি, রডোফাইকি, এই যে আমি বারবার দেখো বলতে থাকি, আমি একটা কথা অন্তত তোমাদের 2-3 বার করে বলি, এটা বলি কারণে হয়তো ব্রেনের মধ্যে সেট হয়ে যায়। ওকে চলো, এই ক্লোরোফাইকিদের না, এদের মোস্টলি আমরা ফ্রেশ জলে দেখতে পাই। মোস্টলি ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার, মোস্টলি ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার। আর বাকি যে দুটো রয়েছে এদেরকে আমরা সমুদ্র জলে দেখতে পাই। অর্থাৎ মোস্টলি ফাউন্ড ইন ম্যারিন ওয়াটার, ম্যারিন ওয়াটার, আর এদেরও ম্যারিন ওয়াটারে দেখতে পাওয়া যায়। মোস্টলি ফাউন্ড ইন ম্যারিন ওয়াটার, ম্যারিন ওয়াটার, ম্যারিন ওয়াটারে এদের দেখতে পাওয়া যায়। তাহলে ক্লোরোফাইকি ফ্রেশ জলে বেশি দেখতে পাওয়া যায়, ফিওফাইকি, রডোফাইকিকে সমুদ্র জলে বেশি দেখতে পাওয়া যায়। তোমরা জানো রেড সি, রেড সি বলে একটা জায়গা আছে না? তো লোহিত সাগর। হ্যাঁ, লোহিত সাগর। লোহিত সাগরের নাম কেন লোহিত সাগর হলো? কারণ লোহিত সাগরে প্রচুর পরিমাণে রডোফাইকি রয়েছে, প্রচুর পরিমাণে রেড অ্যালগি, যার কারণে না এদের উপস্থিতির জন্যই লোহিত সাগরের নাম হয়ে গেছে লোহিত সাগর, লাল রঙের হয়ে গেছে। তো এটা লিখে রাখো যে রেড সি ইজ ফর দ্য প্রেজেন্স অফ রডোফাইকি। হ্যাঁ, রেড সিতে এদের প্রেজেন্সটা অনেক বেশি, যার কারণে নামটাই হয়ে গেছে মানে কি বলে এটাকে, লোহিত সাগর। চলো এবার এক্সাম্পল লিখবো, এদের এক্সাম্পল লিখবো, এদের এক্সাম্পল লিখবো, এন্ড এদের এক্সাম্পল লিখবো। ওকে চলো, ক্লোরোফাইকির এক্সাম্পল হবে হচ্ছে ভলভক্স। আমি যদি পাশের ছবিগুলোকে লাগাতে পারতাম তাহলে ভালো হতো। বাকি তোমরা কিন্তু ক্লাসের শেষে একটু গুগল করে করে দেখে নিতে পারো এদের ছবিটা কেমন। ভলভক্স, ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, 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 আর একটা আছে কারা, CHRA, কারা, ইটিসি। এগুলো হচ্ছে তোমার ক্লোরোফাইকির এক্সাম্পল। পিওফাইকির এক্সাম্পল হচ্ছে ল্যামিনেরিয়া, ল্যামিনেরিয়া, আচ্ছা আরেকটা আছে তোমার ফিউকাস, ল্যামিনেরিয়া আছে, ফিউকাস আছে, আরেকটা আছে সারাগাসাম, সারাগাসাম, SARAGASSUM, সারাগাসাম, ইটিসি। এগুলো হচ্ছে ফিওফাইকি। আর রডোফাইকি যদি বলতে হয় তো রডোফাইকি হচ্ছে তোমার গ্র্যাসিলেরিয়া, 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 তারপর তোমার আছে গেলিডিয়াম, গেলিডিয়াম, আর আছে তোমার পলিসাইফোনিয়া, পলিসাইফোনিয়া বা সিফোনিয়া, পলিসিফোনিয়া বা সাইফোনিয়া যাই বলো না কেন, এগুলো ইটিসি, ইটিসি। তাহলে ক্লোরোফাইকি, ভলভক্স, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, কারা। আর হচ্ছে ফিওফাইকি হচ্ছে ল্যামিনেরিয়া, ফিউকাস, সারগাসাম। আর হচ্ছে রডোফাইকি হচ্ছে গ্রেসেলিরিয়া, গেলিডিয়াম, আর হচ্ছে পলিসিফোনিয়া। আচ্ছা এবার কথা হলো দাদা, এই নামগুলো মনে রাখা তো সহজ নয়, আমিও জানি সহজ নয়, এভাবে মনে রাখতে হবে না, কিন্তু সপ্তাহে অন্তত একবার তো তোমাদের খাতা উল্টে পাল্টে দেখতে হয় নাকি না? একবার নোট করা হলো তো হয়ে গেল, এরকম কি? এই যে আমাদের 34 নম্বর ক্লাস চলছে, তার মানে নোট তো এই পর্যন্ত বহু নোট হয়ে গেছে, তাই না? তো এইগুলোকে কি আমরা সারা সপ্তাহের কোনো একটা দিন কি দেখি খাতা পাতা উল্টে? না, দেখার সময় হয় না, এটা করলে হবে না, কিন্তু যা পড়ানো হচ্ছে সেগুলোকে একবার রিভিশন দিতে হবে। ওকে চলো, আমরা অ্যালগির ক্লাসিফিকেশন দেখলাম, এবার আমরা দেখব হচ্ছে অ্যালগির
রিপ্রোডাকশনের টাইপটাকে দেখব। দেখো অ্যালগি না দুই ভাবে রিপ্রোডাকশন করে, একটা তো ভেজিটেটিভ প্রপাগেশনের মাধ্যমে, আর একটা তারা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে করে। ঠিক আছে, ওকে চলো মুছে দিই তাহলে এটা। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। চলো তাহলে রিপ্রোডাকশনের কথা আসো এবার। রিপ্রোডাকশন অফ অ্যালগি, রিপ্রোডাকশন অফ অ্যালগি। অ্যালগির রিপ্রোডাকশনের ক্ষেত্রে অ্যালগিকে আমরা দুটো ভাগে ভাগ করে দেখব। একটা তাদের হচ্ছে ভেজিটেটিভ, একটা টাইপ হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশন, ভেজিটেটিভ প্রপাগেশন, আর একটা হচ্ছে তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, এটা ভেজিটেটিভ প্রপাগেশনটা তারা কিসের মাধ্যমে করে বলো তো? ফ্রাগমেন্টেশন প্রসেসের মাধ্যমে করে। এটা করে হচ্ছে ফ্রাগমেন্টেশন প্রসেসের মাধ্যমে। ফ্রাগমেন্টেশন প্রসেস মানে কি? ওই যে যখন আমরা মনে পড়ে হাইড্রা সম্পর্কে পড়েছিলাম না, হাইড্রার বডি পার্ট কি হয়, একটার থেকে একটা আলাদা হয়ে খুলে খসে যায়, এটা এখান থেকে খসে পড়ে যায়, সেটা থেকে নতুন জীবের সৃষ্টি হয়। তো সেই পদ্ধতিতে ভেজিটেটিভ প্রপাগেশন মানে ফ্র্যাগমেন্টেশন প্রসেসে এরা করে, অর্থাৎ বডি পার্ট থেকে কোনো অংশ আলাদা হয়ে খণ্ডিত হয়ে এদের রিপ্রোডাকশন হয়। এটা তো গেল একটা। আর অ্যাসেক্সুয়াল প্রোডাকশনের মাধ্যমে হয়, ঠিক আছে। এবং তোমার বডি পার্টস, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে এদের যে বডি পার্টসটা এরা ইউজ করে, হ্যাঁ ভালো করে শোনো, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য এরা যে বডি পার্টটা ইউজ করে সেই বডি পার্টটাকে বলা হয় জুস্পোর। কি বলা হয়? জুস্পোর্স বলা হয়। পোর্স মানে তো বোঝো ছিদ্র, তো জুস্পোর্স বলা হয় এটাকে। এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের বডি পার্টকে বলা হয়, যার দ্বারা এরা কি করে না তোমার রিপ্রোডাকশন পারফর্ম করে। পারফর্মস রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন। ওকে, গেল এইটুকুন আলোচনা এখানে যথেষ্ট, এখানে আর বেশি কিছু বলে লাভ নেই। এবার আমরা অ্যালগি সম্পর্কে মিসলেনিয়াস কিছু তথ্য জানার চেষ্টা করব। যেমন দাদা এটা কি লিখলেন? পারফর্মস পারফর্মস রিপ্রোডাকশন। আচ্ছা ওকে, আচ্ছা এবার আমরা দেখব হ্যাবিটেট অফ অ্যালগি, অর্থাৎ কোন জায়গায় কোন ধরনের অ্যালগি থাকে। ঠিক আছে, চলো হেডিং লাগিয়ে ফেলো যে হ্যাবিটেট অফ অ্যালগি, অ্যালগির বাসস্থান। অ্যালগির বাসস্থান সবার প্রথমে তো ম্যারিন ওয়াটার। ম্যারিন ওয়াটারে যাদেরকে পাওয়া যায় তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কারা? তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জেলিডিয়াম, স্যারাগাসাম, আরেকটা বলেছিলাম কি, লেমোনেরিয়া বলেছিলাম না, লেমোনেরিয়া। আরেকটা ছিল আরেকটা কি বলেছিলাম বলো দেখি, ইয়েতে পাওয়া যায়। জেলিডিয়াম। হ্যাঁ জেলিডিয়াম বলেছিলাম, লেমিনেরিয়া বলেছিলাম, আচ্ছা লেমোনিয়ারি বলছে, লেমিনেরিয়া, LEMINERIA, লেমিনেরিয়া। আরেকটা হচ্ছে তোমার গ্রেসিটেরিয়া, গ্রেসিটেরিয়া, তারপরে তোমার গ্যালিডিয়াম ইত্যাদি ইটিসি। এদের ম্যারিন ওয়াটার আমরা দেখতে পাই। ঠিক আছে, আমরা হাইড্রার কথা বললাম না, এই হাইড্রার বডিতে এক ধরনের অ্যালগি থাকে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। হাইড্রার বডিতে এক ধরনের অ্যালগি থাকে, সেই অ্যালগিটাকে বলা হয় জুক্লোরেলা। কি বলা হয়? জুক্লোরেলা। মনে রাখবে জুক্লোরেলা নামক অ্যালগি কোথায় পাওয়া যায় না, জুক্লোরেলা নামক অ্যালগি পাওয়া যায় হাইড্রার বডিতে। সেই হাইড্রা হচ্ছে হাইড্রার বডিতে
এরা থাকে, সমুদ্র জলের জু ক্লোরেলা। ঠিক আছে, আর তোমার আচ্ছা পরীক্ষায় না আর একটা জিনিস জিজ্ঞেস করে যে ফ্লোটিং অ্যালগি, যে সমস্ত অ্যালগিগুলো ফ্লোট করে, ভেসে থাকে, তো ফ্লোটিং অ্যালগি হিসেবে কতগুলো এক্সাম্পল এক্সামিনার জানতে চায় যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফ্লোটিং অ্যালগি। তো ফ্লোটিং অ্যালগি হিসাবে মনে রাখবা ডায়াটমস, ভলভক্স, তারপর কারা বা সারা এটাকে বলতে পারো, আর হচ্ছে তোমার ক্লোরেলা ইটিসি। এগুলো হচ্ছে ফ্লোটিং অ্যালগি, এরা জলের উপরে ভেসে থাকে। ঠিক আছে, যদি ফ্রেশ ওয়াটার, দেখো অ্যালগি তো প্রচুর আছে, 30,000 প্রকারের আছে, কিন্তু আমি সেগুলোই লেখানোর চেষ্টা করছি যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট, প্রিভিয়াস ধারায় যেখান থেকে কোয়েশ্চেন আমাদের জিজ্ঞেস করেছে, হ্যাঁ সেই জায়গাগুলোতেই জিজ্ঞেস করছে। ওকে, সো মে আই রাব অল দিস? ইয়েস স্যার। আচ্ছা এর পরের পয়েন্টে লেখো যে ফ্রেশ ওয়াটারে আমরা একটা অ্যালগি পাই, ফ্রেশ ওয়াটার। আর এই ফ্রেশ ওয়াটার থেকে একটা অ্যালগি আছে যেটাকে আমরা লেক বা পন্ডে দেখতে পাই, যে কোনো জলাশয়ে, আমাদের পুকুরে বা কোনো হ্রদ এর মধ্যে দেখতে পাই, সেটা হচ্ছে রেভোলেরিয়া নামক অ্যালগিটাকে আমরা যে কোনো লেক এর মধ্যে বা পন্ডের মধ্যে, পুকুরে পাই। পরীক্ষায় জিজ্ঞেস করে যে পন্ডে, পুকুরে কোন ধরনের অ্যালগি দেখতে পাওয়া যায়, তো পুকুরে দেখতে পাওয়া যায় হচ্ছে রেভোলেরিয়া নামক অ্যালগি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবং মনে রাখবা জিজ্ঞেস করে যে গাছের ছালে, আচ্ছা গাছের ছাল বলছি, দেখবা যে বাড়িতে যদি কাঁঠাল গাছ থাকে, কাঁঠাল গাছে বেশি লক্ষ্য করেছি আমি, মানে বাড়িতে কাঁঠাল গাছ থাকলে দেখবা কাঁঠাল গাছের ছালের উপরে সবুজ সবুজ এক ধরনের পরত পড়ে, দেখেছো কেউ? ইয়েস স্যার, দেখেছি। কাঁঠাল গাছ বা সুপুরি গাছ আছে না, কাঁঠাল গাছ, সুপুরি গাছ, এই সমস্ত গাছে, মানে যে গাছে মানুষ বেশি ওঠে না, সেই গাছে দেখবা সবুজ সবুজ এক ধরনের লেয়ার জন্মায়, ওই লেয়ারগুলোই কিন্তু এক ধরনের অ্যালগি। তো এরকম করে বিভিন্ন উদ্ভিদের বার্কের ওপরে, ছালের ওপরে এই অ্যালগিগুলো জন্মায়। হ্যাঁ বলো বাবা। না এখনো হয়নি বাবা। সেটা কোথায় এটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে অন দ্য বার্ক অফ ট্রি, গাছের ছালে বা গাছের যে কাণ্ডের ওপরে যে অ্যালগি পাওয়া যায় তাকে কি বলে, মনে রাখবা তাকে বলে অইডোগোনিয়াম নামক অ্যালগি পাওয়া যায়। এবং যেগুলো বৃষ্টি হলে এই অইডোগোনিয়ামটা খুব পিচ্ছিল হয়ে যায়, জল পেলে এরা খুব পিচ্ছিল হয়ে যায়, যার জন্য গাছে ওঠা সম্ভব হয় না। বুঝতে পারছো? না হলে উদ্ভিদের কাণ্ড কিন্তু মোটেই তেলতেলে নয়, মানে উদ্ভিদের যে কাণ্ড, মানে ওর যে ছাল ওপরে বার্ক, ওটা কিন্তু রাফ সারফেস নাকি স্মুথ সারফেস, রাফ সারফেস। তো সেই কারণে এই অইডোগোনিয়ামের জন্য উদ্ভিদের কাণ্ড বা শরীর ইয়ে হয়ে যায়, মানে স্মুথ হয়ে যায়। তাহলে স্যার অইডোগোনিয়াম, হ্যাঁ বলো। বলছি স্যার, উদ্ভিদের কাণ্ড মানে ছালটা যেটা বললেন যে রাফ ইয়াতে হয়, কিন্তু স্যার ইউক্যালিপটাস বা অন্যান্য গাছের এইগুলো তো মসৃণই হয়। হ্যাঁ মসৃণ, কিন্তু ওর উপর যে বার্কগুলোর যে উঠে পড়ে, হ্যাঁ তুমি যদি বার্কগুলোকে ছাড়িয়ে বলো ওটা মানে স্মুথ, তাহলে কি করে হবে? ওর যে যখন ছালগুলো, যখন তুমি তো ছালগুলো সরিয়ে দিয়ে বলছো স্মুথ, তো হুম, তো এই ছালগুলো যখন থাকবে, ওটা যখন তুমি না সরাবে তখন তার স্মুথ না। যাই হোক, এটা কোনো বিষয় নয়। আমি একটা ওভারঅল ধারণা দিতে যাচ্ছি যে যে কোনো গাছে বৃষ্টির পরে আমরা উঠতে পারি না, স্যাঁতসেঁতে হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়, এদের উপস্থিতির জন্য, এই অইডোগোনিয়ামের জন্য, এটাই বলতে চাইছি। তো কাঁঠাল গাছ, সুপুরি গাছ বললাম এই কারণে, এই গাছ দুটোতে বেশি অবজার্ভ করা যায়, খেয়াল করবে। আচ্ছা চলো এবার নেক্সট।
পরীক্ষায় জিজ্ঞেস করে কচ্ছপ আছে না, কচ্ছপ, টার্টেল বা টর্টয়েজ, এই টর্টয়েজের পিঠে এক ধরনের অ্যালগি জন্মায়, তার নামও কিন্তু জিজ্ঞেস করে। তো লিখে রাখো অন দ্য ব্যাক অফ টর্টয়েজ। টর্টয়েজ বা কচ্ছপ, কচ্ছপের পিঠে এক ধরনের অ্যালগি জন্মায়, সেইটাকে বলা হয় প্রোটোডার্মা। কি বলা হয়? প্রোটোডার্মা। অ্যালগিটার নাম হচ্ছে প্রোটোডার্মা। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো লেখাচ্ছি ভাই, পরীক্ষায় জিজ্ঞেস করে। আর হচ্ছে শামুকের, তোমরা যদি কেউ খালে বিলে যদি শামুক দেখে থাকো, তাহলে দেখেছো শামুকের গায়ে এক ধরনের শৈবাল জন্মায়, দেখেছো কেউ? গ্রামের দিক থেকে কেউ থাকলে দেখতে পারবে। বিলে যদি হ্যাঁ তোমাদের স্যার দেখছি, বিল আছে, পুড়িয়ে নিচ্ছি কারো বাড়ির আশেপাশে বিল আছে, বিল বোঝো? স্যার। বিভিন্ন বড় পুকুর আছে। পুকুর, হ্যাঁ, পুকুরে যদি শামুক থাকে তাহলে ওখানে ওটাও তো দেখতে পাবে। হ্যাঁ, বিলে বেশি দেখতে। বিল চেনো কি? আসলে আমি বিল বলে যাচ্ছি। স্যার বিল বলতে মানে কি বড় জলাশয় তো? বিল হচ্ছে অনেক বড়, হ্যাঁ, অনেক বড় নিচু ভূমি, যেখানে জল জমে থাকে বছরের সব সময়। হ্যাঁ, ওখানে বর্ষা, মোটামুটি গ্রীষ্মকাল এলে ওইখানে চাষও করা যায়। গ্রীষ্মকালে চাষ হয় আর বর্ষাকালে সেই এক মানুষ জল হয়ে যায়। এগুলোকে বলে বিল। তো আমাদের নদিয়া জেলাতে অনেক বিল আছে, বুঝেছো? অনেক, প্রায় প্রত্যেকটা গ্রামেই একটা করে বিল অন্তত আছে। আর এই বিলগুলোতে মাছ শিকার হবে। এই যে বর্ষাটা হচ্ছে, এই বর্ষার মধ্যে এই জাল পেতে পেতে, হ্যাঁ, মাছ আমি কয়েকবার গেছি, খুব তোমরা সেই শাপলা চেনো তো? শাপলা, শালুক ফুল। শালুক বলে নাকি ওটাকে? নাল বলে, নাল বা শাপলা, বাংলাদেশের জাতীয় ফুল যেটা শাপলা। হ্যাঁ স্যার, শালুক ফুলই বলে ওটা কি আমরা বলে বলি, তোমাদের ওখানে? শালুক ফুল বলি আমরা। শালুক, আচ্ছা, শালুক মানে শাপলা শালুক, তার মানে ওটা একই জিনিস। যাই হোক, ওই যেটা খাওয়া যায় কিন্তু। এই যে হ্যাঁ স্যার, খাওয়া যায়, এই যে রান্না বর্ষা হয়। শুরু হয়েছে, বর্ষা শুরু হলেই আমাদের এখানে বাজারে প্রত্যেক বাজারেই ওই নাল উঠবে বা শাপলা উঠবে। আর ওই শাপলাটা আমার খুব ফেভারিট একটা খাবার শাপলা। আমাদের এদিকে স্যার কেউ রান্না করে না এই সমস্ত। খায় না, না? না স্যার। কিন্তু শাপলাটা খুবই টেস্টি একটা খাবার। ছোট ছোট মাছ হয় না, যেগুলোকে আমরা বলি, যে চুনো মাছ বলি, চুনো মাছ। তোমাদের ওখানে কি বলে ছোট ছোট মাছকে? খালবিলের মাছ। কোন মাছই বলে। হ্যাঁ, খালবিলের মাছ দিয়ে এই শাপলা রান্না করলে খুব টেস্টি হয়, খুব টেস্টি। এবং শাপলা ভাজাও হয়। এটা যেহেতু আমরা বাঙাল, সেটা আমরা খাই, ভাল লাগে খেতে। হুম। সো আমাদের এখানে আমাদের ক্লাসে আশা করছি বাঙালও আছে, ঘটি আছে, তাই না? আছে না? না স্যার, আমরা জানি না এই সমস্ত। তো দেখবে, আমরা বাঙাল বলতে কি, যাদের অরিজিনটা হচ্ছে পূর্ববঙ্গ অরিজিনের বাঙালি, যারা, তারা বাঙাল। আর যারা পশ্চিমবঙ্গ অরিজিনের বাঙালি, তাদের মধ্যে অনেকেই ঘটি আছে, ঠিক আছে না? নর্থ বেঙ্গলের বাঙালরা আবার শাপলাটা খায় না। মানে এই পশ্চিমবঙ্গের, হ্যাঁ, নর্থ বেঙ্গলের লোকজন খায় না। মানে আমি নর্থ বেঙ্গলের বাঙাল, কিন্তু ওখানে যেমন এই শালুক শাপলা এটা খাওয়া হয় না। তাই নাকি? আমাদের এখানে খাওয়া হয় দাদা। যাই হোক, তো না, ভালো। মানে ঘটি বাড়ির রান্নার ধরন এক, আর বাঙাল বাড়ির রান্নার ধরন এক। ঘটি বাড়ির রান্নাতে যেমন মিষ্টান্নতে ওরা লবণ দেয় না, বাঙাল বাড়িতে মিষ্টান্নতে সামান্য লবণ দেয়, যার জন্য স্বাদটা ভাল লাগে। আর বাঙাল বাড়ির রান্নার মধ্যে কোনো চিনি টিনি চলে না, বেশ একটা ঝাল ঝাল ভাব, টান নুন, টান ঝাল। আবার ঘটি বাড়ির খাবারে এই কি সবকিছুর মধ্যে একটু মিষ্টি টিষ্টি দিয়ে একটা বেশ সুন্দর হয় আর কি। আমি খেয়েছি আমাদের কমিউনিটিতে, আমাদের ইয়েতেও খেয়েছি, আবার ঘটি বাড়ির খাবারও আমি খেয়েছি। ভালো, চলো। প্রত্যেকের এগুলো হচ্ছে এক এক ধরনের কালচার। এই কালচারটাকে না টিকিয়ে রাখা উচিত। এগুলো হচ্ছে স্বাভিমান বা গৌরব। এগুলো ভালো জিনিস, খারাপ জিনিস নয়। ওকে, ঠিক আছে। তাহলে অন দ্য বার্ক অফ টর্টয়েজের পিঠে যে দাদা, এতগুলো খাবারের নাম শুনে না সত্যিকার আমার খিদে পেয়ে গেল।
খিদে পেয়েছে আমার, খিদে কত বাজলো? আচ্ছা, তো 10টা। তাহলে আমরা অ্যালগিটাকে তো কমপ্লিট করতে পারবো না মনে হচ্ছে, এরপর আবার অ্যালগির ইম্পর্টেন্স সম্পর্কে লেখাতে হবে, তারপর ফাঙ্গে। যাক, আমি এই হ্যাবিটেট নিয়ে আলোচনা করে আজকে ছেড়ে দিচ্ছি। তাহলে আরেকটা যেটা বলছিলাম কি, শামুক, অন স্নেল। বাঙালরা কিন্তু স্নেল খায় না, শামুক খায় না, কিন্তু বাঁকুড়ার আমরা খাই স্যার, হ্যাঁ আমাদের খুব প্রিয়, আমরা কিন্তু আমরা খাই বাঁকুড়ার কিন্তু সবচেয়ে প্রিয়। গুগলি গুগলি বলি হ্যাঁ, আমরা। গুগলি বলে, ঠিক। আর স্যার আমাদের এখানে এই ছাতু সিজন আসছে তো, এই বর্ষাকালে হ্যাঁ, ছাতু বিশাল দাম হয়। ছাতু। ইয়েস স্যার। ছাতু বলতে ছোলা ছাতু? না না, না ছোট না, না, ওই ছোলা ছাতু না, মাশরুম যেটা যেটা, মাশরুম বলে, মাশরুম মানে মাশরুম জঙ্গলে যেটা। যেটা হয়, ও আচ্ছা আচ্ছা, কুড়কুড়ি ছোটটা, ছাতু, ফাঙ্গাই, কুড়কুড়ি ছাতু, ফাঙ্গাই, এই মাশরুম, সমস্ত। মাশরুম, ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশাল আচ্ছা, টেস্টি হয়। মাশরুমটা না আমি কোনোদিন খাইনি, মাশরুমের স্বাদটা কেমন? ভালো আছে, সলিড হয়, মানে মশলা দিয়ে বেশ ভেজে পরে দারুণ লাগে। মানে বাট ওটা, রাঁধতে ভালো করে রাঁধতে হবে, না হলে ওটা কি গলা মানে ধরবে। আমি যদি বলি ওটা কি পনিরের মতন টেস্ট, না কোনো মাছ বা কোনো মাংসের মতন টেস্ট? আমি বলছি না না, দাদা, ওটা যদি স্যার ভালো করে রান্না করতে পারেন তাহলে পুরো এই যেমন কুড়কুড়ি ছাতু একটা হয়, ওটা পুরো মাংসের মতো টেস্ট হয়, হালকা হালকা ছোট ছোট গোল গোল টাইপের হয়। ও আচ্ছা, বন্টি বলো। ওই সয়াবিনের মতো অনেকটা খেতে লাগে, সয়াবিন, নরম নরম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে কিন্তু সয়াবিন মানে টেস্ট, মানে সেদ্ধ করা যে সয়াবিনটা যেরকম হয় দাদা, হ্যাঁ হ্যাঁ, ওরকম খেতে মাশরুমটা এমনি লাগে। তারপর রান্নাটা আপনি যেরকম করবেন ওরকম হিসেবে টেস্ট ওটা নিয়ে নিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, ওটা কখনো খাইনি, স্নেল এটাও কোনোদিনই খাইনি। স্যার বাড়িতে আসবেন, খাওয়াবো। ঠিক ঠিক, যাব, অবশ্যই যাব। ঠিক, চলো তাহলে। স্নেলের পিঠে যে ধরনের অ্যালগি জন্মায় তাদের তাদের বলা হয় ক্ল্যাডোফেরা, ক্ল্যাডোফোরা। বানানটা শুনে লেখো, ক্ল্যাডো, CHLADOFORA, ক্ল্যাডোফোরা। এই ক্ল্যাডোফোরা নামক অ্যালগি শামুকের যে যে শেল হয়, শেলের ওপরে জন্মায়, সবুজ সবুজ। আচ্ছা, আর হচ্ছে কি আলোচনা আচ্ছা স্যার, আপনাদের ওইদিকে কি কচ্ছপ খায়? কচ্ছপ বলতে আমাদের এখানে কচ্ছপ সব খায় না, তবে বাঙালরা কচ্ছপ খায়। বাঙালরা কচ্ছপ খায়, এটা একদম ঠিক কথা। কিন্তু আমি কোনোদিন খাইনি কচ্ছপ। আমি তো খাই কি বলতো, আমি শুধু মুরগির মাংসটা একটু খাই, আর কিচ্ছু খাই না, বুঝেছো? দেশি মাছ আর মুরগির মাংস, তাছাড়া আর কিচ্ছু খাই না। চলো, তারপর হচ্ছে আমাদের প্রাণীদের ইন্টেস্টাইনের মধ্যে, অ্যানিমাল ইন্টেস্টাইনের মধ্যে এক ধরনের অ্যানিমাল ইন্টেস্টাইন, নট হিউম্যান বিং, মাথায় রেখো। অ্যানিমাল ইন্টেস্টাইনের মধ্যে এক ধরনের অ্যালগি জন্মায়, পাওয়া যায়, সেটাকে বলে অসিটেলোরিয়া। কি বলে? অসিটেলোরিয়া। তো অ্যানিমাল ইন্টেস্টাইনে অসিটেলোরিয়া নামক অ্যালগি পাওয়া যায়। বরফ দেখেছো? বরফ, তো এই বরফের মধ্যে, বরফের ওপরে না, যেখানে বরফ জমে থাকে সব সময়, বিভিন্ন গ্লেসিয়ার, সেই গ্লেসিয়ারে বরফটা না অনেক সময় লাল লাল হয়ে যায়। তো বরফের রং লাল হয় কারণ বরফের উপরে এক ধরনের অ্যালগি জন্মায়, হ্যাঁ, যাকে বলা হয় হচ্ছে হেমিটোকেইস, হেমিটোকেইস নেভিলিস। আর এর জন্যই না বরফের রং লাল হয়ে যায়। তাই লিখে রাখো, অন আইস। এইগুলো আমি লেখাচ্ছি মানে কি বলতো, এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করেছে, তাই লেখাচ্ছি। অন আইস, বরফের ওপরে যে অ্যালগিগুলো জন্মায় তাকে বলা হয় হচ্ছে HAEMI, হেমিটো, হেমিটোককিস, হেমিটোককিস। ওকে। একটা প্রশ্ন দাদা, এখানে একটা জিনিস না লক্ষ্য করেছি, যেমন এই যে মাছের বড় বড় পেটিগুলোতে সেই বরফ রাখা থাকে, অনেক সময় দেখেছি ওই বরফগুলো লাল লাল বেরোয়, তাহলে কি হ্যাঁ, সেখানে অ্যালগি হয়ে গেছে? হতে পারে এটা, এই হেমিটোককিস হতে পারে, হেমিটোককিস নেভিলিস, নেভিলিস, হেমিটোককিস নেভিলিস। এই হেমিটোককিস নেভিলিসের উপস্থিতির জন্য না বরফের রং লাল হয়ে যায়। লিখে রাখো, বরফের, বরফের কি হলো ব্যাপারটা? ও, এখানে একটা দিলেই তো মনে হয় হয়ে যাবে। বরফের, হ্যাঁ, এই এখনই হয়ে যাবে বাবা। বরফের রং
লাল হয় এর উপস্থিতির জন্য, বরফের রং লাল হয়ে যায়। আচ্ছা, লাস্ট আর একটা লিখিয়ে ছেড়ে দিচ্ছি। ওই যে বলেছিলাম লোহিত সাগর, লোহিত সাগরে কোন ধরনের অ্যালগি থাকে বলেছিলাম? রডোফাইকি থাকে। কি তো রেড সিতে সেই রডোফাইকির একটা ইয়ে পাওয়া যায়, এটাকে বলা হয় তোমার হচ্ছে ট্রাইকোডেসমিয়াস এরিথ্রিয়াম। এটা হচ্ছে ট্রাইকোডেসমিয়াস এরিথ্রিয়াম, ট্রাইকোডেসমিয়াস এরিথ্রিয়াম। এর জন্য রেড সি, এর রং লাল হয়। তার মানে এই রডোফাইকি জাতীয়, এটা হচ্ছে কোন ধরনের তাহলে হলো? এটা হচ্ছে রডোফাইকি গ্রুপের অ্যালগি এটা, যার কারণে এই ট্রাইকোডেসমিয়াস এরিথ্রিয়াম এর উপস্থিতির জন্য রেড সি এর রংটা লাল হয়, লোহিত সাগরের রংটা লাল হয়। ওকে, ঠিক। তাহলে আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। নেক্সট আমরা অ্যালগির ইম্পর্টেন্স সম্পর্কে দেখব, ঠিক আছে? তারপর ফাঙ্গাসকে পড়বো, অ্যান্ড দেন আমরা বাকিটাকে কমপ্লিট করব, ঠিক আছে? তাহলে এর মধ্যে সবাই খুব খুব ভালো থেকো। এই যা যা পড়ানো হচ্ছে এগুলোকে একটুখানি রিভিশন দিতে থেকো সপ্তাহে সপ্তাহে। ওকে, ঠিক আছে। গুড নাইট হ্যাঁ এভরিওয়ান। দাদা